আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। চৈতি সরকার, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনি ভালো আছেন? সম্রাট বালি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল রাব্বি রিফাত, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? মেহরিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সীমা আমিন, জি আপনার তো আমি ভালো আছি। তারেক ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আচ্ছা, গতদিন আমরা গতদিন যেটা করেছিলাম, আমরা গতদিন একদম আহ, আমরা ডুডাজের ব্যবহার পর্যন্ত শিখেছিলাম খুব ভালোভাবে। এবং আমরা ওয়ার্কশিটও আমরা দুটা ওয়ার্কশিটও সলভ করলাম গতদিন। আমি আশা করছি যে আপনারা ডুডাজ ডিডের ব্যবহার এবং অক্সিলারি ভার্ব থাকলে নট কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়গুলোতে এখন আপনারা এক্সপার্ট হয়ে গেছেন, প্রবলেম হবে না। তো যদি আগের অংশগুলো বুঝে থাকেন খুব ভালো করে, তাহলে আজকে আমরা যে আলোচনা করব সেটি আপনাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। কারণ গত এই কয়দিন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলোই আমাদের লাগবে, আজকের ক্লাসে আমাদের সেগুলি লাগবে। সেগুলি বুঝলে আসলে আজকের ক্লাস বুঝতে খুব বেশি একটা কষ্ট হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করে দিই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা মূলত কথা বলবো। আজকে আমাদের কথা বলার মূল জিনিস হচ্ছে আমরা আজকে মূলত কথা বলবো অ্যাসার্টিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। এটা আমাদের আরেকটা মানে বেসিক অংশের জন্য গুরুত্বপূর্ণ। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এইটা হচ্ছে আজকে আমাদের আলোচনা করতে হবে। দেখেন, প্রথমে একটা কথা বলি যে আমাদের যারা আচ্ছা, এইটা বিষয়টা আমার মাথায় আসছে, আমি আসলে আপনাদের বলতে পারি না। আপনারা আমাকে একটু একটু বলবেন যে এই বেচে, হ্যাঁ, এই বেচে যখন আপনারা ভর্তি হয়েছেন আমি কিন্তু ঠিক জানি না। হ্যাঁ, আমি কিন্তু জানি না যে আপনারা কে কোন জায়গার। যেমন ধরেন কেউ হয়তো বা 7 কলেজে আছে, 7 কলেজের কেউ কে আছেন এটা আওয়াজ দিবেন যদি থাকেন। যদি এখন আপনি লাইভে না থাকেন, পরেও যদি আপনি হচ্ছে যে এই ক্লাসটা দেখেন, তাহলে অবশ্যই মেসেঞ্জারে জাস্ট আমাকে একটু নক দিয়ে বলেন যে ভাই আমি 7 কলেজের স্টুডেন্ট, একটু বললেন আর কি। এরপরে কেউ যদি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির, যদি আপনি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হন, আপনি সেটি আমাকে জানাবেন। যদি কেউ ফাজিলের স্টুডেন্ট হন, ফাজিল, হ্যাঁ, যদি ফাজিল সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হন আমাকে সেটাও জানাবেন। আর যদি কেউ ডিগ্রি থার্ড ইয়ার, হ্যাঁ, ডিগ্রি থার্ড ইয়ারের যদি কেউ স্টুডেন্ট হন আপনি আমাকে সেটিও জানাবেন। এটা রিজন হচ্ছে কারণ আপনাদের এই যে এখন যে পড়াতে যাচ্ছি, ডাব্লিউএস কোশ্চেন থেকে আমাদের পরীক্ষায় সরাসরি প্রশ্ন হয়, আমাদের সরাসরি প্রশ্ন হয়। এবং আমাদের 5 মার্কের কিন্তু 5টা ডাব্লিউএস কোশ্চেন আমাদেরকে তৈরি করতে হয়। এখন এটা ডিগ্রিতেও করতে হয়, 7 কলেজে করতে হয়, ন্যাশনাল ইউনিভার্সিটি করতে হয়, ফাজিলও করতে হয়। তো আমরা যেটি করব, আপনারা যদি এখানে সব জায়গার স্টুডেন্ট থাকেন, তাহলে আমাকে যে আপনাদের যে প্র্যাকটিস শিটটা দিব, ওয়ার্কশিট দিব, তাহলে আমাকে সেই চিন্তা করে মানে করতে হবে। আর যদি বিষয়টা এমন হয় যে 7 কলেজের কেউ নেই, তাহলে আমি তাদের প্রশ্নপত্র বা তাদের যে স্ট্যান্ডার্ড আছে আমি এটা নিয়ে খুব বেশি একটা ভাববো না। তাহলে আমি এই বিষয়গুলো ভাববো। আবার যদি ধরেন ফাজিলের কেউ নাই, তাহলে ফাজিল নিয়ে আমি ভাববো না। তাহলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড আছে বা ডিগ্রির যে স্ট্যান্ডার্ড আছে, প্রশ্নের যে কাঠামো, আমি সেই সেই অনুযায়ী আসলে শিটগুলো রেডি করব। তো আপনারা একটু আমাকে দয়া করে একটু নক দিবেন, একটু জানাবেন যে আসলে আপনারা মানে কোন জায়গায় আছেন, কোথায় পড়াশোনা করছেন। হ্যাঁ, তাহলে আমার জন্য কাজগুলো একটু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এনইউ সেকেন্ড ইয়ার আছেন, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ ম্যাথমেটিক্স। কলেজের নাম লাগবে না, শুধু ন্যাশনাল বা 7 কলেজ এই নামগুলো বললেই আমি আসলে বুঝতে পারবো। হ্যাঁ, কলেজের নাম দরকার নেই। ওকে, আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি সবই ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটির বাইরে আমি দেখতে পাচ্ছি না কিছুই। আচ্ছা, ডিগ্রি ফার্স্ট ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার আছে। আচ্ছা, ডিগ্রি পাইলাম। তাহলে যারা ডিগ্রির আছেন তারা না জানাইলেও হবে, অনার্স সেকেন্ড ইয়ারের যারা আছেন না জানাইলেও হবে। 7 কলেজ এবং ফাজিলের কেউ আছে কিনা এটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? জানাবেন। আর এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, আসলে স্টুডেন্টদের তো খালি মানে শুধু পেইড বেচে পড়ালে হয় না। মাঝে মাঝে কিছু বিষয় আছে যে মানুষের জন্য এমনিতেও মানুষের জন্য কিছু করতে হয়। তো আবার এখানে একটা ব্যাপারও আছে যে আমি যখন বাইরের স্টুডেন্টদেরকে পড়াবো বা বাইরের স্টুডেন্টদের যখন কিছু করবো, তখন মানুষও আমাকে চিনতে পারবে। তো এই কারণে আমার একটা পাবলিক গ্রুপ আছে, যেখানে মাঝে মধ্যে আমি হচ্ছে যে
কিছু কন্টেন্ট আমি শেয়ার করব, হয়তো তাদেরকে কিছু গাইডলাইন দিব কিভাবে তারা পড়তে পারে, কিভাবে সামনে আগাতে পারে। তো আপনাদের মেসেঞ্জার গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার একটা পাবলিক গ্রুপের, কম্পালসারি ইংলিশের একটা পাবলিক গ্রুপের একটা লিঙ্ক দিব। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনাদের যাদের বন্ধু বান্ধব আছে যারা আমার কাছে পড়ে না বা আমার কোর্স করে না, বা আপনাদের পরিচিত, আপনাদের সাথে একই ক্লাসমেট বা একই সাথে পড়ে, বা ফার্স্ট ইয়ারে আছে বা থার্ড ইয়ারে আছে, তাদেরকে, যাদের কম্পালসারি ইংলিশের হেল্প দরকার বা সামনে চাকরির পড়াশোনা করতে চায় এরকম যারা আছে, তাদেরকে দয়া করে গ্রুপটাতে একটু ইনভাইট করে দিবেন বা আমার গ্রুপের লিঙ্কটা একটু তাদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আমি ক্লাস শেষে আপনাদেরকে সেই গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেবো। এই হেল্পটা আপনাদের কাছে একটু চাই, একটু অনুগ্রহ করে যদি একটু হেল্প করেন একটু ভালো হয়, ঠিক আছে? আমি দিয়ে দিব। আচ্ছা, ফাজিল সেকেন্ড ইয়ারও পেয়ে গেলাম, তার মানে ডিগ্রি ফাজিল ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার। তাহলে এই হচ্ছে তিনটা। হ্যাঁ, 7 কলেজের কেউ নাই মেবি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি আপনাদের যখন শিটগুলো রেডি করব তখন আমি এই তিনটা বিষয়কে মাথায় নিয়ে শিটগুলি রেডি করব। দেখেন, আমরা তাহলে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভে যাচ্ছি। আমরা মাথার মধ্যে আজকে একটা জিনিস ঢুকিয়ে রাখবো যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সের কথা বলছি, ইন্টারোগেটিভ যখনই মাথায় আসবে আপনি মাথায় রাখবেন কোশ্চেন। যখনই দেখবেন ইন্টারোগেটিভ কথাটা আসলে আপনি মাথায় রাখবেন যে এটা আসলে প্রশ্নের কথা বলা হচ্ছে, কোশ্চেনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কারণ আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা হচ্ছে প্রশ্ন তৈরি করি। প্রশ্ন তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কাউকে কিছু জিজ্ঞেস করা, আমি কাউকে কিছু জিজ্ঞেস করব, এটাই হচ্ছে মূল বিষয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই কোশ্চেন আমরা যে তৈরি করব তার আগে আমাদের কোশ্চেন কত রকম হয় একটু জানতে হবে। হ্যাঁ, দেখেন, কোশ্চেন কয়েক রকমের হয়। এক ধরনের কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন। এক ধরনের কোশ্চেন আছে যেটাকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন, একটা আছে ডাব্লিউএস কোশ্চেন, একটা আছে ট্যাগ কোশ্চেন। আপনারা 9-10-এ পড়েছেন ট্যাগ কোশ্চেন, 9-10-এ পড়েছেন। আরেকটা আছে এমবেডেড কোশ্চেনটা এখন আমাদের লাগবে না। আমি যখন আপনাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো, ট্রান্সফরমেশন যখন পড়াবো, তখন এমবেডেড কোশ্চেনটা আপনারা কিছুটা বুঝবেন। তবে এমবেডেড কোশ্চেন থেকে তারপরে ইনভার্সন থেকে, এগুলো হচ্ছে চাকরির পরীক্ষা প্রশ্ন হয়, এগুলো আমাদের কম্পালসারি ইংলিশের এগুলো না, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। তো আমাদের কম্পালসারি ইংলিশে হচ্ছে এই এমবেডেড কোশ্চেন নিয়ে আমরা তেমন আলোচনা করব না, বাট আপনাদের কিছু মানে ছোটখাটো ধারণা দিব। এগুলো পরে যখন চাকরির জন্য পড়াশোনা করবেন তখন বিস্তারিত আসবে। ট্যাগ কোশ্চেনটা আমাদের এখন আর লাগবে না, ট্যাগ কোশ্চেনটা আমাদের আপাতত লাগছে না। এটা আমাদের 9-10-এর সিলেবাসে ছিল, এখন লাগবে না। বাট আবার যখন চাকরির পড়াশোনায় যাবেন তখন আবার ট্যাগ কোশ্চেন দেখা গেছে যে আপনার ওই প্রাইমারি বা এনটিআরসির পরীক্ষার জন্য বা হচ্ছে বিসিএস এর জন্য, তখন আবার ট্যাগ কোশ্চেনটা লাগবে। আপাতত কম্পালসারি ইংলিশের জন্য লাগবে না, তো এই জন্য এটাকে সিলেবাস আমরা রাখি নাই। তো আমাদের মূলত এখন লাগবে ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন। এই দুইটা বিষয় আমাদের অনেক বেশি ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে? প্রথমে আসেন যে এই ইয়েস নো কোশ্চেন জিনিসটা আসলে কি, আমরা একটু শিখি ভালো করে। ইয়েস নো কোশ্চেন এই বিষয়টা আসলে কি, এটা একটু ভালোভাবে একটু জানি। পরে আমরা শিখবো যে ইয়েস নো কোশ্চেন আমি বানাবো কিভাবে। আর আপনি ইয়েস নো কোশ্চেন যদি বানাতে পারেন, শিখে যদি যান, তাহলে আপনাদের বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আসলে আচ্ছা আপনারা দেখতে পান নাই না? আচ্ছা, সরি দেখতে পান নাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে কোশ্চেন হচ্ছে এই যে 4 রকম, ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন আর হচ্ছে এমবেডেড কোশ্চেন। আর এখন আমরা ইয়েস নো কোশ্চেনটা শিখছি। ইয়েস নো কোশ্চেনটা কি? দেখেন, ইয়েস নো কোশ্চেনের মূল বিষয় হচ্ছে যে আমরা অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নো বলে আমরা দিতে পারি। ইয়েস অথবা যদি নো বলে আমাদের উত্তরটা দেয়া হয়ে যায়। যেমন ধরেন যে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? আপনি যদি এখন প্রস্তুত হন আপনি বলবেন যে ইয়েস আই এম রেডি, এই যে ইয়েস বলছি, এই প্রশ্নের উত্তরে কিন্তু আমাকে ইয়েস বলতেই হবে। এখন আপনি যদি রেডি না হন আপনি বলবেন যে নো আই এম নট, যে না আমি রেডি না, নো আই এম নট। তার মানে আপনি এই প্রশ্নের উত্তরে আপনি ইয়েসও বলতে পারেন, আপনি নোও বলতে পারেন। এটা আপনার হচ্ছে যে উত্তরটা দেয়া দরকার আপনি সেই অনুযায়ী উত্তরটা দিবেন। হ্যাঁ হলে ইয়েস, না হলে নো, দুইটার যে কোনো একটা বলবেন আপনি। তাহলে ইয়েস নো কোশ্চেন হচ্ছে সেই ধরনের প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর আমরা ইয়েস অথবা নো বলে দিতে পারবো সব সময়। যেমন আপনাকে প্রশ্ন করি যে
হ্যাভেন্ট ইউ টেকেন ইউর মিল, যে তুমি কি তোমার খাবার খাও নাই, তুমি কি তোমার খাবার খাও নাই, আপনি বলবেন ইয়েস। খেয়ে থাকলে বলবেন ইয়েস খেয়েছি, না খেলে বলবেন নো আই হ্যাভেন্ট ইয়েট, যা আমি এখনো খাই নাই, আপনি বলবেন। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নো বলে দেয়া যাবে, সেগুলোকে বলছে আমরা ইয়েস নো কোশ্চেন। ওকে, কিন্তু অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোকে আপনি কোনোভাবেই আপনি কি করতে পারবেন না, আপনি ইয়েস নো বলে দিতে পারবেন না, সেই প্রশ্নগুলোকে আমরা বলি ডাব্লিউএইচ কোশ্চেন, সেগুলোকে আমরা বলি ডাব্লিউএইচ কোশ্চেন। ঠিক আছে, এগুলোকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলি। এগুলো আপনি ইয়েস নো কোশ্চেন মানে ইয়েস নো বলে আনসার দিতে পারবেন না। যেমন যদি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, ধরেন একেবারে কমন একটা প্রশ্ন যদি বলি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম অ্যাকচুয়ালি। এখন এইটার আনসারে আপনি কি বলবেন? এইটার আনসারে যদি আপনি বলেন ইয়েস অথবা যদি আপনি বলেন নো, মানুষ হাসবে। হোয়াটস ইউর নেম বলার পরে আপনি যদি বলেন ইয়েস অর নো, মানুষ হাসবে, কারণ এই প্রশ্নের উত্তর ইয়েস নো বলে দেয়া যাবে না। ইয়েস নো দিয়ে দিলে এটা ভুল হচ্ছে, কারণ আমার যে প্রশ্নকর্তা যিনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আমি তাকে শুধু ইয়েস অথবা নো বললে অ্যাকচুয়ালি সে কিছুই বুঝবে না, তার বোঝার মতো কোনো উত্তর এখানে নাই। কিন্তু আমি যদি এটি না বলে, ধরেন আমি যদি বলি যে রাতুল অথবা আই এম রাতুল অথবা মাই নেম ইজ রাতুল, ঠিক আছে, দিস ইজ রাতুল, আমি যদি এরকম ভাবে বলি দেয়ার্স উইল বি কারেক্ট আনসার, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, আমি রাতুল বলে সে বুঝবে আমার নাম রাতুল। তার মানে এখানে ইয়েস অথবা নো বলার মতো কোনো সুযোগ নাই। এই যে প্রশ্নের উত্তরগুলো আমরা ইয়েস অথবা নো বলে দিতে পারি না, সেগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। এগুলো আমাদের যেরকম ডাব্লিউএইচ কোশ্চেন বানাতে হবে, একই সাথে আমাদের যদি প্যাসেজ আসে, কম্প্রিহেনশন আসে, সেই কম্প্রিহেনশনে প্যাসেজের আনসারগুলি কিন্তু আমাকে দিতে হবে, সেই প্রশ্নগুলোও কিন্তু ইয়েস এই ডাব্লিউএইচ কোশ্চেন আকারে কিন্তু পরীক্ষার সময় থাকবে। তো এখানে কিছু ছোটখাটো বিষয় আছে, যদি আপনি বুঝে রাখেন, পরবর্তীতে যেটি হবে যে আপনি যখন এগুলোর প্রশ্ন পরীক্ষায় পড়তে যাবেন, তখন প্রশ্নটি যেরকম আপনি সুন্দর করে বুঝতে পারবেন, আনসারটি কোন টেন্সে হবে বা কি ইনফরমেশন চেয়েছে, এখানে কি আমাকে সময়ে উল্লেখ করতে হবে, স্থান উল্লেখ করতে হবে, এই রকমের যে ছোটখাটো বিষয়গুলি আছে, এগুলি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন এবং সেইভাবেই উত্তরগুলো কিন্তু লিখতে পারবেন। সুতরাং বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখেন যে অনেকে বলে যে হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ শিখবো কিভাবে? যেই ব্যক্তি প্রশ্ন বানাতে পারে না, মানে কনভারসেশন যখন আমরা কারোর সাথে করি, when we want to communicate with people in English, we must know how to develop a question. এটা কোশ্চেন কিভাবে ঠিক করা যায়, রেডি করা যায়, কিভাবে আমি একটা কোশ্চেন দিয়ে মানে কাউকে জিজ্ঞেস করতে পারি এবং কিভাবে তার উত্তর দিতে পারি। কারণ কনভারসেশন বেসিসটা আগায়, আমি প্রশ্ন করব, সে উত্তর দিবে, সে প্রশ্ন করবে, আমি উত্তর দিব, এইভাবে একটা কনভারসেশন বা আলোচনা সামনে এগিয়ে যায়। যে প্রশ্ন করতে পারে না তার জন্য ইংলিশ শেখা বা স্পোকেন ইংলিশ শেখা খুবই টাফ, বা পারে না, নর্মালি পারে না। ঠিক আছে, তো গুরুত্ব দিন, একটু ভালোভাবে শিখেন আর কি। আসেন আমরা তাহলে ইয়েস নো কোশ্চেনের বিষয়টা বুঝলাম। এখন আসেন যে এই যে আমরা কোশ্চেন আমরা যে বানাবো, কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়। আমরা কোশ্চেন তৈরি করতে চাই, সেটা হচ্ছে যে একটা অ্যাসার্টিভ বাক্য যদি আমার সামনে দিয়ে দেয়, এই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ বা আমি কোশ্চেন কিভাবে করব, এটা আমাকে একটু জানতে হবে ভালো করে। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ আমি কিভাবে করব? প্রথম কথায় আসি যে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে শিখবো আমরা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কিভাবে বানানো যায়, আমরা প্রথমে এইটা শিখবো। ইয়েস নো কোশ্চেন আপনি পারলে ডাব্লিউএস কোশ্চেন আপনাকে আমি শেখাবো পর্যায়ক্রমে, এবং ডাব্লিউএস কোশ্চেন অনেক প্র্যাকটিসও হবে। প্রথম কথা, হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্ট ওয়ান। কনসেপ্ট ওয়ানে কি বলেছে? কনসেপ্ট ওয়ানে বলা হচ্ছে, খেয়াল করবেন, কনসেপ্ট ওয়ানে বলা হচ্ছে যে আমরা যেটি করব, ধরেন আমাকে একটা বাক্য দিল, আমাকে অনেক বড় একটা বাক্য দিল, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা ভার্ব আছে। আপনি দেখেন এখানে কয়টা ভার্ব আছে? একটি, দুটি, তিনটি ভার্ব আছে। তো আমরা নট যোগ করার সময় কি বিবেচনা করতাম? আমরা নট যোগ করার সময় বিবেচনা করতাম যে আমরা প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকবে, এই অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসিয়ে দিব। আমরা এইটা নট যোগ করার সময় যখন নেগেটিভ করেছি, আমরা এইটা শিখেছি। আজকে আমরা মাথায় ঢুকিয়ে নিব যে ইয়েস নো কোশ্চেন বানানোর জন্য, ইয়েস নো কোশ্চেন যখন আমি বানাতে চাইবো, আমাকে এই যে প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকবে,
এটিকে সাবজেক্টের আগে নিয়ে যেতে হবে। সাবজেক্টের আগে নিয়ে যদি বসাই তাহলে সেটি ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে, ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। তাহলে প্রথম অক্সিলারি ভার্বটা কি হবে, সামনে চলে যাবে। যেমন এটার প্রশ্নটা হবে উইল উই হ্যাভ গন দেয়ার, আমরা কি সেখানে গিয়েছিলাম। উইল উই হ্যাভ গন দেয়ার, আমরা কি সেখানে গিয়েছিলাম, প্রশ্ন হবে এটা। অর্থাৎ প্রথম যে অক্সিলারি ভার্ব থাকবে এটিকে সামনে দিব। ভুলেও কিন্তু দ্বিতীয় যে ভার্বটি থাকবে বা তৃতীয় যে ভার্বটি থাকবে সেই ভার্বটিকে সামনে নেওয়ার কিন্তু সুযোগ নাই। মনে রাখতে হবে যে যদি বাকি অনেকগুলো ভার্ব থাকে তাহলে আমরা কি করব, প্রথম যে ভার্বটি থাকবে শুধুমাত্র সেটিকে সামনে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে। আপনারা শুনতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা মাঝে মধ্যে একটা দুটো কমেন্ট করেন, তাহলে যেটা হয়, তাহলে আমি বুঝি যে ক্লাস ডেলিভারি হচ্ছে বা আপনারা শুদ্ধ আছেন, আমার সাথে সবকিছু ঠিকঠাক আছে। মাঝে মধ্যে দু একজন কমেন্ট করেন, সবাইকেই সবসময় আপনাকে করতে এমন না, বাট কেউ না কেউ করেন আর কি, তাহলে বোঝা যাবে যে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে দেখেন হি হ্যাজ পানিশড দ্য বয়, হি হ্যাজ পানিশড দ্য বয়। আপনি দেখবেন যে এখানে ভার্ব কয়টি আছে, আমি দেখলাম এই সেন্টেন্সটির মধ্যে ভার্ব আছে দুইটি ভার্ব আছে, দুইটি ভার্ব আছে। ভাই দুইটি ভার্ব থাকলে, যদি আপনি দেখেন দুইটি ভার্ব আছে, আপনার কাজ হবে দুইটি ভার্ব থাকলে প্রথম যে অক্সিলারি ভার্ব আছে সামনে নিয়ে যাওয়া। তাহলে প্রথমটি সামনে নেই, তাহলে হবে কি হ্যাজ হি পানিশড দ্য বয়, যে সে কি ছেলেটাকে শাস্তি দিয়েছে, ব্যাস আনসার হয়ে গেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তাহলে যতগুলো আমরা ওই যে পড়েছিলাম না, আমাদের ইংলিশের মধ্যে আমরা পড়েছিলাম যে আমাদের হচ্ছে যে 12টি টেন্স আছে, 12টি টেন্সের মধ্যে 10টি টেন্সের মধ্যেই হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে। আমরা দেখেছি 10টির মধ্যে কোনো না কোনো একটি অক্সিলারি ভার্ব থাকে। তাহলে এই 10টি টেন্সকে কোশ্চেন করার জন্য এই একটাই সিস্টেম, প্রথম অক্সিলারি ভার্বটিকে সামনে নিয়ে যাব, তাহলে আমাদের প্রশ্ন হয়ে যাবে। কিন্তু দুইটা টেন্স ছিল, যে দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, আমরা সেই দুইটা টেন্সকে নেগেটিভ করার জন্য ডাজ ব্যবহার করেছিলাম, আর ডু ব্যবহার করেছিলাম এবং ডিড ব্যবহার করেছিলাম, এবং পড়েছিলাম ডু ডাজ ডিড কোন সেন্টেন্সের মধ্যে যদি আমি ব্যবহার করি তখন বাক্যের ভিতরে যে ভার্বটি থাকে সেটি বেস ফ্রম হয়ে যায়। তাহলে আমি এখনো এই ইন্টারোগেটিভ বা প্রশ্ন করার জন্য আমি ওই একই রকম ভাবে ডু ডাজ ডিড কি করব, ব্যবহার করব, কিন্তু ওই যে ভিতরে বেস ফ্রম ব্যবহার করতে হবে সেই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, আমাদের কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে আমাদের কিন্তু মার কাটা যাবে। তাহলে আমরা এই নোটটা একটু মনে রাখি। নোটটা হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব, ডু ডাজ ডিড ব্যবহার করব। কয়টা সহজ প্রশ্ন দিয়ে দেখাবো, তারপরে আস্তে আস্তে আমরা যাব যে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড ব্যবহার করব। তো সেটা কিরকম ভাবে করব, আমি যদি কয়েকটা এক্সাম্পল দেখাই। যেমন ধরেন প্রথমে একটা বাক্য লিখি যে উই প্লে ব্যাডমিন্টন, আমার খুব প্রিয় খেলা উই প্লে ব্যাডমিন্টন, যে আমরা ব্যাডমিন্টন খেলি। শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলার একটা বিশাল তোড়জোড় শুরু হয়ে যায় আমাদের। এখন এই যে উই প্লে ব্যাডমিন্টন, আমরা ব্যাডমিন্টন খেলি, এখানে দেখেন তো কি ভার্ব আছে, প্লেটা ভার্ব 1 আছে। ভাই এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু টু মেক এ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করার জন্য আমাদের উই মাস্ট নিড অ্যান অক্সিলারি ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। আমাদের এই সাবজেক্টের আগে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আর আমি জানি যখন কোনো সেন্টেন্সে ভার্ব 1 থাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শুধু ডু ব্যবহার করতে পারি। আগে আমরা ডু নট লিখতাম, ডু নট প্লে, এখন সেই ডুটাই ব্যবহার করবো, কিন্তু সামনে। কোথায় ব্যবহার করবো, সাবজেক্টের সামনে। তাহলে ভার্ব 1 থাকলে ডু লিখবো এবং ডু লিখতে হবে সাবজেক্টের সামনে। তখন আমাদের প্রশ্নটা হয়ে যাবে এরকম ভাবে যে ডু উই প্লে ব্যাডমিন্টন, আমরা কি ব্যাডমিন্টন খেলি, ডু ইউ প্লে ব্যাডমিন্টন, আমরা কি ব্যাডমিন্টন খেলি। এটা হচ্ছে আমাদের কি প্রশ্নটা, ঠিক আছে, ডু উই প্লে ব্যাডমিন্টন। আবার দেখেন, আবার বাক্যগুলো এমন থাকতে পারে যে সেখানে হচ্ছে ভার্ব 2 আছে। ধরেন বললো যে উই ফিনিশড দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করেছিলাম। এখানে ফিনিশডে দেখেন ভার্ব 2 আছে, ভার্ব 2 থাকলে জানি ডিড লিখতে হয়, তাহলে প্রথমে লিখবো ডিড উই ফিনিশড, কিন্তু আর লেখা যাবে না। আমি যদি এখন ফিনিশড লিখি ভুল হবে, কারণ ডিড ব্যবহার করলে
ভিতরের ভার্বটা বেস ফ্রম হয় তাহলে ইডি আর লেখা যাবে না, ইডি আমাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে দেব ইডি। যে ডিড উই ফিনিশ দ্য ওয়ার্ক, যে আমরা কি কাজটি শেষ করেছিলাম, আমরা কি কাজটি শেষ করেছিলাম, হয়ে গেল। আবার যদি বাক্যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে, যেমন লেখা আছে হি ওয়াকস ইন দ্য মর্নিং, তিনি সকালে হাঁটেন, তিনি সকালে হাঁটেন। এই যে ভার্বের সাথে এস আছে, এস থাকলে যেন আমরা ডাজ ব্যবহার করতে হবে, ডাজ। তাহলে আমরা লিখবো যে ডাজ হি ওয়াক ইন দ্য মর্নিং, যে তিনি কি সকালবেলা হাঁটেন। ডাজ হি ওয়াক ইন দ্য মর্নিং, তিনি কি সকালবেলা হাঁটেন, বেশ আনসার হয়ে গেল। তো এইভাবে ডাজ দিলাম, ভিতরে বেস ফর্ম, ডিড দিয়েছি, ভিতরে বেস ফর্ম, ডু দিয়েছি, ভিতরে বেস ফর্ম, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো ডু ডাজ ডিড কখন ব্যবহার করছি এবং ডু ডাজ ব্যবহার করার পরে কিভাবে আমার বাক্যগুলোর মধ্যে আমাকে হচ্ছে বেস ফর্ম দিতে হয়, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এবার আরেকটা কথা আসি, আমি এই পর্যন্ত যদি আমরা সবাই বুঝে থাকি, এবার আরেকটা কথা বলি যে একটু অর্থগুলো খেয়াল করেন, অর্থগুলো খেয়াল করেন। যেমন ধরেন আগের বাক্যগুলো যেগুলো লিখেছিলাম, যেমন এইটা ধরেন যে উইল উই হ্যাভ গন দেয়ার, আমরা কি সেখানে গিয়ে থাকবো, এটা মিনিংটা সুন্দর হয় না। আমি বোঝার জন্য অন্য একটা বাক্য বলি, মিনিংগুলো সুন্দর হয় না। এই বাক্যটা দেখেন, আমি সহজ করে বোঝানোর জন্য বলছি, যেন আমি লিখলাম যে হি ওয়াজ স্মার্ট, যে সে খুব স্মার্ট। আমরা শিখেছিলাম কি এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলেই তাদের পরে নট, তার মানে এখানে ওয়াজ আছে, এটাকে প্রশ্ন করার জন্য ওয়াজটাকে সামনে নিলে হয়ে যাবে। তাহলে প্রশ্নটা হবে এটা যে ওয়াজ ই স্মার্ট, যে সে কি স্মার্ট, সে কি স্মার্ট, সে কি স্মার্ট, এটা প্রশ্ন হবে সে কি স্মার্ট, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আপনি এখানে আরেক রকম প্রশ্ন করতে পারবেন, সেটা হচ্ছে আপনি ওয়াজের সাথে চাইলে নট দিয়ে দিতে পারবেন, লিখেন ওয়াজন্ট হি স্মার্ট, ওয়াজন্ট হি স্মার্ট। এটার অর্থ কি জানেন, এটার অর্থ হচ্ছে যে সে কি স্মার্ট নয়, উপরে উপরে বলছি যে সে কি স্মার্ট, আর নিচে বলছি সে কি স্মার্ট নয়, নয় মানে আমি জোর দিয়ে বলছি। নর্মালি ইয়েস নো কোশ্চেন গুলো নেগেটিভ করা হয় জোর দেওয়ার জন্য, এই তুমি কি যাবা না, যাবা না মানে কি জোর দিয়ে বলছে ভাই তোমাকে যাইতে হবে, চলো আমার সাথে, জোর দেওয়ার জন্য আমরা প্রশ্নগুলোকে নেগেটিভ করি, জোর দেওয়ার জন্য, যে জোর দিয়ে বলছি কাজটা করতে হবে, নেগেটিভ। যেমন ধরেন বৃষ্টি আসছে, আপনি একজনকে বলছেন এই জানলাটা বন্ধ করো, কিছুক্ষণ পরে আপনি প্রশ্ন করতে এই বন্ধ করবা না, বন্ধ করবা না, মানে জোর দিয়ে বলছেন বন্ধ করবা না, ভিজে যাচ্ছে তো সব, করবা না। এই যে নেগেটিভ প্রশ্ন আমরা কখন করি, যখন আমরা জোর দিয়ে বলতে চাই কাজটি করার জন্য, তাকে আমরা জোর করতে চাই, তখন আমরা নেগেটিভ প্রশ্ন করি। তো যদি আপনি কখনো এরকম নেগেটিভ প্রশ্ন করতে চান, তাহলে আপনি এরকম নট যোগ করে দিবেন। যদি আপনি এগুলোকেও নেগেটিভ করতে চান, যে ডু ইউ প্লে ব্যাডমিন্টন, যে আমরা কি ব্যাডমিন্টন খেলি, এখন আপনি যদি চান যে জোর দিয়ে বলতে চান যে আমরা কি ব্যাডমিন্টন খেলি না, আমরা অবশ্যই খেলি, তখন আপনি নট দিয়ে দিবেন, এই ডু এর সাথে নট দিয়ে দিবেন, ডোন্ট উই প্লে ব্যাডমিন্টন, যে আমরা কি ব্যাডমিন্টন খেলি না, আমরা কি ব্যাডমিন্টন খেলি না। বা আপনি ডিডের সাথে যদি নট দিয়ে দেন, যে ডিডন্ট উই ফিনিশ দ্য ওয়ার্ক, যে আমরা কি কাজটি শেষ করি নাই, আমরা কি কাজটি শেষ করি নাই, কোনো প্রবলেম নাই। ডাজন্ট হি ওয়াক ইন দ্য মর্নিং, তিনি কি সকালবেলা হাঁটেন না, ডাজন্ট হি ওয়াক ইন দ্য মর্নিং, যে তিনি কি সকালবেলা হাঁটেন না, অবশ্যই হাঁটেন। তার মানে বোঝা গেল যে প্রশ্ন করার সময় আমরা এরকম ভাবে অক্সিলারি ভার্ব সামনে আনি বা ডু ডাজ ডিড ব্যবহার করি। আবার সেই বাক্যটাকে আমরা চাইলে এইরকম ভাবে নেগেটিভও করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ প্রশ্ন, অ্যাফার্মেটিভ কোশ্চেন, আর এটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন, কারণ এখানে নট চলে আসছে, সেটাকে নেগেটিভ কোশ্চেন বলে, ঠিক আছে। তাহলে আশা করব আপনারা ইয়েস নো কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়, ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় এবং নট কিভাবে দেয়া যায়, আপনারা এই বিষয়গুলো সুন্দর করে বুঝেছেন, কোনো প্রবলেম থাকার কথা না। আসেন এবার আমরা আরেকটু আলোচনা করি। হ্যাঁ, আমরা আরেকটু বিষয় দেখি, সেটা হচ্ছে যে আচ্ছা আপনারা যদি সবাই বুঝে থাকেন, আমি একটা প্রশ্ন দেখি আপনারা পারেন কিনা, একটা টেস্ট করে নিই। হ্যাঁ, ক্লাসের স্টুডেন্টরা মানে ক্লাস বুঝলো কিনা, লেকচার নিতে পেরেছে কিনা, তার একটা সুন্দর ভাবে বোঝা যায় যে যদি তাদেরকে মাঝে মধ্যে কিছু একটা করতে দেয়া হয়, হ্যাঁ, এবং আপনার ব্রেনও তখন কাজ করে, বুঝলাম কি বুঝলাম না। এই প্রশ্নের আনসারটা লেখেন তো দেখি, এটা কি ইয়েস নো কোশ্চেন করেন, অ্যাফার্মেটিভও করেন, নেগেটিভও করেন, জাস্ট একটা প্রশ্ন, আমি দেখি তো হয় কিনা আপনাদের, শুধু একটি প্রশ্ন করেন।
কমেন্ট আসে না কেন? আচ্ছা, ফয়সাল ভাই পাঠিয়েছে, ডাস হি নিড এ নিউ ড্রেস, ডাজন্ট হি নিড এ নিউ ড্রেস, ডাস হি নিড এ নিউ ড্রেস। ওকে, ঠিক আছে। যদি এইটা পেরে থাকেন তাহলে বলেন তো এইটার প্রশ্ন কি হবে? হি নিড সলভ দ্য প্রবলেম। এইটার কি হবে বলেন তো প্রশ্নটা? এটিকে যদি আমরা এখন প্রশ্ন করতে চাই কি হবে? সীমা আপু ডাস বানান কিন্তু ভুল আছে, চৈতি আপু ডাস বানান ভুল আছে। হ্যাঁ, তো হয়ে গেছে, তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে খেয়াল করতে হবে। হ্যাঁ, এটির প্রশ্ন কি হবে বলেন তো? হি নিড সলভ দ্য প্রবলেম। এই দুটি সেন্টেন্সের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি দুটি সেম? দুই জায়গায় কি একই রকমের ভাবে প্রশ্ন হবে নাকি দুইটার মধ্যে পার্থক্য আছে? রাবিয়া খাতুন, রুকু আপু। আচ্ছা, ডাজ বানানোর সবার ভুল হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, এই যে রিফাত ভাই ফেসে গেছেন, ভাই ফেসে গেছেন। রিফাত ভাই হয়নি কিন্তু, ডিড হি হয়নি। দুইটার মধ্যে কিন্তু একটা ট্রিক্স আছে, একটা ট্রিক্স আছে না? খেয়াল করেন, ট্রিক্সটা হচ্ছে যে এখানে কিন্তু নিড একা একা ছিল এবং নিডটা মেইন ভার্ব ছিল। ভাই মেইন ভার্ব ছিল, আর কোনো ভার্ব না, এটা মেইন ভার্ব। তো আর কোনো ভার্ব না থাকলে তখন আমাদেরকে ডাজ ব্যবহার করতে হয়েছে, কারণ ভার্বের সাথে এখানে অ্যাস ছিল। কিন্তু এখানে তো নিড একটা ভার্ব, দুইটা ভার্ব হলে এইটা অক্সিলারি হয়ে গেছে আর এইটা মেইন ভার্ব হয়ে গেছে। তখন তো নিডটাকে সামনে আনতে হবে, কারণ নিড যদি অক্সিলারি ভার্ব হয় তখন তো সেই নিডটাকে আমাদেরকে সামনে আনতে হবে। জি, এই যে নীলদীপ পলক ভাই পেরেছে। হ্যাঁ, নিড ইউ সলভ দ্য প্রবলেম, নিড ইউ সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, আনিকা আক্তার আপু আপনি কিন্তু আবার ভুল করে ফেলেছেন। হ্যাঁ, আমি কিন্তু মানে বারবার দেখাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে ভার্ব কয়টি আছে দেখে নিতে হবে। তো আমার নিড কি এখানে মেইন ভার্ব হয়েছে নাকি অক্সিলারি ভার্ব হয়েছে দেখে নিতে হবে। তো কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং নিড এই চারটার ক্ষেত্রে ব্যতিক্রম আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং নিডের ক্ষেত্রে ব্যতিক্রম আছে এই চারটা। বাকি অনেক সময় মেইন ভার্ব হয়, অনেক সময় অক্সিলারি ভার্ব হয়। মেইন ভার্ব হলে ডু, ডাজ, ডিড লাগবে, আর যদি অক্সিলারি ভার্ব হয় তখন এগুলোকে সামনে আনলে হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল করে আপনাদের প্রশ্ন বানাইতে হবে। হ্যাঁ, খেয়াল করতে হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি বুঝতে প্রবলেম থাকলে কারো আমাকে বললেন, আর বুঝলে তো পারবেন আশা করি। ওকে, এইবার আসেন আমরা এই হ্যাজ হ্যাড হ্যাড দিয়ে, হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা একটু কিছু জিনিস প্র্যাকটিস করি। হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা কিছু প্রশ্ন দেখি, তাহলে আরেকটু মাথার মধ্যে ঢুকবে। খেয়াল করেন এই প্রশ্নটা দেখেন যে আই হ্যাভ এ ডগ। এখানে যদি খেয়াল করেন আপনি, এই যে প্রথম যে একটু আগে একটা বাক্য দেখালাম শুধু নিড ছিল, নিডস ছিল, এখানে কিন্তু হ্যাভ শুধুমাত্র একা একা আছে। দেখেন একা একা আছে। একা একা থাকলে কি বলেছে যে আমরা ব্রিটিশ নিয়মে এইটার পরে নট বসায় দিব না, শিখছিলাম না? ঠিক একইভাবে এটিকে আমরা সামনে নিব না, আমরা ডু ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? ডু। তখন এটা প্রশ্ন হবে যে ডু আই হ্যাভ আ ডগ, যে আমার কি একটি কুকুর আছে? ডু আই হ্যাভ এ ডগ, আমার কি একটি কুকুর আছে? ঠিক আছে। আবার যদি কেউ চায় যে আমি এখানে এ লিখবো না, আমি লিখবো ডু আই হ্যাভ এনি ডগ, লিখবো এ কে আমি এনি করে ফেলবো। যদি কেউ এটা করতে চায় সে করতে পারে, কারণ মিনিং একই থাকে। ডু আই হ্যাভ এ ডগ, আমার কি একটি কুকুর আছে, এটি না বলে ডু আই হ্যাভ এনি ডগ, আমার কি কোনো কুকুর আছে, একই কথা। আপনি দুই ভাবে লিখতে পারবেন, কোনোটাই ভুল না, দুইটাই সঠিক। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন ধরেন আরেকটি বাক্য হচ্ছে যদি আমরা হ্যাজ দিয়ে লিখতে পারি শি হ্যাজ আ নাইস ড্রেস, তার একটি সুন্দর জামা আছে। দেখেন এখানে শুধু হ্যাজ আছে, আমরা জানি শুধু হ্যাজ থাকলে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমি কি করব? এখানে আমি হচ্ছে ডাজ ব্যবহার করব। আমি লিখবো কি ডাজ শি হ্যাভ আ নাইস ড্রেস। আপনি যদি এনি ড্রেস লিখতে চান লিখতে পারেন, ঠিক আছে। ডাজ শি হ্যাভ, কিন্তু হ্যাভ যে লিখেছে এটা কিন্তু খেয়াল করার ব্যাপার, যে যখন আমি ডাজ লিখলাম তখন ভিতরের ভার্বটা কিন্তু বেস ফর্ম হয়ে যাবে। ভিতরের ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। তখন ডাজ শি হ্যাভ এ নাইস ড্রেস এটি হবে। লাস্ট দেখেন এটার মধ্যে হ্যাড দিয়ে একটা দেখাই। হ্যাড দিয়ে একটা হইতে পারে যে উই হ্যাড আওয়ার ডিনার, যে আমরা আমাদের ডিনার খেয়েছি। আচ্ছা এখন এখানে কি করব? আমরা লিখবো ডিড উই হ্যাভ
আওয়ার ডিনার, যে আমরা কি রাতের খাবার খেয়েছি বা আমরা কি খাবার খেয়েছি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমরা অনেকে মনে করি যে ডিনার মানে শুধু রাতের খাবার না, ডিনার মানে রাতের খাবার। তো এইটা কিন্তু আসলে ঠিক না। ডিনার মানেই কিন্তু হচ্ছে রাতের খাবার না। দেখেন আপনারা যখন যে আমাদের আপুরা বিশেষ করে বলতে পারবে, আপুরা গিয়ে যে খুব সুন্দর সুন্দর ডিনার সেট নিয়ে আসে না, ডিনার সেট নিয়ে আসে হচ্ছে কুকারিস থেকে। তো ডিনার সেট এনে আপুরা কি শুধু দিনের বেলায় খাওয়ান নাকি রাতের বেলা খাওয়ান? ধরুন বাসায় মেহমান আসছে, তাহলে এই ডিনার সেট কি রেখে দেন যে না রাত হলে তারপর অতিথিদের খাওয়াবো, দিনের বেলা এই ডিনার সেটে খাওয়ানো যাবে না? এটা কি এরকম হয়? অবশ্যই না। ডিনার সেট আপনি নিয়ে আসেন কেন? কারণ আপনার যখন অতিথি আসবে তাকে যেন খুব সুন্দর একটা পরিবেশে খাওয়াতে পারেন, সুন্দর একটা প্রেজেন্টেশন থাকে, এই জন্য হচ্ছে ডিনার সেট ব্যবহার করেন। তো ডিনার বলতে আসলে দিনের যে কোনো একটা খাওয়া যেটা আপনি খুব আনন্দ নিয়ে খুব উপভোগ্য করে খাবেন, সেটাই ডিনার। সেটা সকালেও হতে পারে, দুপুরে হতে পারে, বিকালেও হতে পারে, রাতেও হতে পারে, এনি টাইম ইউ ক্যান টেক ইউর ডিনার। কিন্তু রাতের খাবারটা হলে কাকে বলে? রাতের খাবার বলে সাপার। মনে রাখবেন, রাতের খাবার ইংলিশ হচ্ছে সাপার, SUPPR। সাপার মানে হচ্ছে রাতের খাবার। সাপার কখনো সকালে খায় না, দুপুরে খায় না, একদম রাতে খায়। রাতের খাবারটাকে সাপার বলা হয়। আর যদি যে কোনো সময় আপনি একটু মজা করে আনন্দ নিয়ে খান, সেটাকে ডিনার বলে। আর এমনিতে সকালের খাবারকে আমরা ব্রেকফাস্ট বলি, অর্থাৎ সারা রাতের ব্রেকটাকে আমরা মানে খাবারের মাধ্যমে ভাঙি, এটা ব্রেকফাস্ট। মানে ফাস্ট মানে কি? রোজা, রোজা ভাঙা, সারা রোজার মতো ছিলেন, খান নাই কিছু, এটা ব্রেকফাস্ট। আর লাঞ্চ আপনারা বুঝেন, অসুবিধা নেই। তাহলে ডিনার আর সাপারটাকে মিলাই ফেলাইন না, হ্যাঁ, দুইটা দুই জিনিস। ওকে, আসেন আমরা এইটা বুঝে নিলাম। আচ্ছা, এখন আসেন একটা জিনিস দেখেন, ডাব্লিউএস কোশ্চেন আমরা যে করি, ডাব্লিউএস কোশ্চেন আসলে কি? দেখেন, ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দরকার হয়। ডাব্লিউএস ওয়ার্ড, এখানে আমি মোট 9টা জিনিস লিখেছি, 9টা। হ্যাঁ, 9টা জিনিস লিখেছি, 1 2 3 4 5 6 7 8, 9টা জিনিস লিখেছি। এই 9টা জিনিস হচ্ছে আমাদের, এগুলোকে বলা হয় ডাব্লিউএস ওয়ার্ড। কারণ আর ডাব্লিউএস ওয়ার্ড বলার কারণ প্রত্যেকটা WH দিয়ে শুরু হয়েছে, WH দিয়ে শুরু হয়েছে, শুধু হাউটা ব্যতিক্রম, হাউটা H দিয়ে শুরু হয়েছে। তো এগুলো সবগুলো শুরুতে কি আছে? এগুলো সবগুলো শুরুতে WA অথবা H আছেই, এই জন্য এগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড বলে। এগুলোর আমাদের মিনিং জানতে হবে এবং এগুলো নিয়ে আমাদের আরো কিছু কাজ আছে। হ্যাঁ, এগুলোর মিনিং আমাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, খুব ভালো করে জানতে হবে। তারপর আমি ডাব্লিউএস কোশ্চেন বানানো শিখাবো আপনাদেরকে। তো এগুলোর অর্থগুলো একটু যদি জানেন, আমি অর্থগুলো জানার আগে আমি এখানে একটা জিনিস আগে লিখি। এগুলোর মধ্যে না একটা ভাগ আছে, দেখেন, হোয়াই, হোয়েন, হোয়ার, আর হচ্ছে বাদ পড়েছে কোনটা, হাউ। এই চারটা না অ্যাডভার্ব, এই চারটাকে অ্যাডভার্ব হিসাবে ইংলিশে ধরা হয়, বা এগুলোকে আপনি এইভাবে বলতে পারেন যে এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যখন এদেরকে দিয়ে আমরা কোনো প্রশ্ন করি তখন এদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। এখন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব জিনিসটা কি, এটার অনেক ডিপে যাওয়ার দরকার নাই, আপাতত শুধু জানেন যে এগুলো অ্যাডভার্ব, এবং এগুলো দিয়ে যেহেতু আমরা প্রশ্ন করি এই জন্য এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে হু, আরেকটা হচ্ছে হোয়াট, হু হোয়াট, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে হোম, হু হোয়াট হোম। এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন। এদেরকে আমরা ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে ডাকি, কারণ এগুলো ব্যক্তির পরিবর্তে বা বস্তুর পরিবর্তে বসানো যায়। যেমন ধরেন রাতুল ইজ কামিং, রাতুল আসছে, আপনি রাতুল না বলে বলতে হু ইজ কামিং, কে আসছে। রাতুলের পরিবর্তে হু বলতে পারেন। নামের পরিবর্তে যেটি বসানো যায় সেগুলোকে প্রনাউন বলে। তো এই তিনটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন, আমরা একটু মনে রাখবো। আর হুইচ, তারপরে হোয়াট, আমি বলি হুইচ হোয়াট, তারপর হচ্ছে হোস। এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলি, বা এগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভও বলা যায়। হ্যাঁ, মোট কয়টা আমি লিখেছি? উপরে লিখে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের এখানে প্যাচ লাগতে পারে এই হোয়াট নিয়ে, আর এই হোয়াট নিয়ে প্যাচ লাগতে পারে যে ভাইয়া একটা হোয়াট বলেন আপনি ইন্টারোগেটিভ প্রোনাউন,
আরেকটা হোয়াটকে বলেন আপনি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটার মানেটা কি দেখেন, এগুলোর আর এগুলোর ব্যবহার একটা পার্থক্য আছে। পার্থক্যটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন হুইচ দিয়ে প্রশ্ন করি আমরা বলি হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন রংটা পছন্দ করো। আমরা বলি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আবার আমরা বলি যে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। এই বাক্যগুলোর দিকে একটু খেয়াল করেন, তুমি কোন ক্লাসে পড়ো। এখানে যেটা ঘটছে যে আপনি যখন এই হুইচ কিন্তু একটা শব্দ, কালার একটা নাউন, নাউনের আগে হচ্ছে নর্মালি হুজ, হোয়াট, হুইচ, এগুলো যখন কোনো নাউনের আগে বসে সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে, ঠিক আছে। তো এই তিনটা এরা নাউনের আগে বসতে পারে, যেমন হুইচ নাউনের আগে বসতে, হোয়াট ক্লাস নাউনের আগে বসতে এগুলো হয়ে যায় অ্যাডজেক্টিভ, তখন এগুলোকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলি। আর যখন এরকম একা একা বসে, যেমন হোয়াট দেখেন একা একা বসতে, এই একা একা বসলে তখন হোয়াট হবে ইন্টারোগেটিভ, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। একা একা বসলে প্রোনাউন বলবো, আর যদি নাউনের আগে বসে তখন তাকে অ্যাডজেক্টিভ বলবো। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। আশা করি পার্থক্যটা ধরে বুঝতে পেরেছেন। আমাদের 9টা হয়েছে না, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ 9টা হয়ে গেছে। আর এখানে ছোট্ট করে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা যখন প্রোনাউনের ক্লাসে যাব তখন এটা নিয়ে আমি আরেকটু ডিটেল কথা বলবো। এখন শুধু ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে একটা প্রোনাউনের একটা সাবজেক্টিভ ফর্ম থাকে, যেমন আই একটা সাবজেক্টিভ ফর্ম, এটার একটা অবজেক্টিভ ফর্মও আছে, আবার এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আছে। যেমন আই মি মাই, আই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে মি, আর মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন বলে? কারণ মাই দিয়ে একটা মালিকানা বোঝায় এবং এই মায়ের পরে অবশ্যই একটা নাউন বসে। দেখেন, বলেন আপনি মাই কান্ট্রি, আওয়ার স্কুল, হ্যাঁ, মাই নেম, মায়ের পরে সবসময় একটা নাউন থাকে। যেহেতু এগুলোর পরে একটা নাউন থাকে, এই জন্য এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। আর এগুলো দিয়ে কোন একটা জিনিসের মালিকানা বোঝায়, যেমন বললাম মাই ব্যাগ, তাহলে ব্যাগের মালিককে আমি, এই মালিকানা বোঝায়। এই মালিকানা বোঝাতে পসেসিভ কথাটা ব্যবহার হয়। পসেস মানে কোনো কিছু মালিক হওয়া, ঠিক আছে, যে আই পসেস এ বিগ বিল্ডিং, আমি অনেক বড় একটা বিল্ডিং এর মালিক, আমার একটা বড় একটা বিল্ডিং আছে, এটা বোঝায়। তো সেই পসেস থেকে পসেসিভ হয়েছে। আর অ্যাডজেক্টিভ বলছি, এটার পরে নাউন থাকে বলে নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, এই হলো বিষয়টা। তো এইভাবে না আমাদের একটা ডাব্লিউএস ওয়ার্ডের সেম এরকম আছে। হু দেখেন, হু হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম, হোম হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, হোজ হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এবং এই হোজের পরে সবসময় নাউন লিখতে হয়। যেমন হোজ কার ইজ ইট, এটা কার গাড়ি, ঠিক আছে, হোজ কার ইজ ইট, এটা কার গাড়ি, ঠিক আছে, হোজ কার, হোজের পরে দেখেন একটা নাউন বলতেছি, হোজের পরে সবসময় নাউন বলতে হয়। এটা একটু মাথায় রাখেন, আমাদের সামনে দরকার হবে। আর মাইন্ডটা আপাতত লাগবে না, মাইন্ড হচ্ছে পসেসিভ প্রোনাউন, এগুলো আমি পরে আলোচনা করবো, এখন লাগবে না, হ্যাঁ, একটু পরে। আমি যতটুকু এখন বলেছি আপাতত মাথায় এতটুকু সেট করেন, এর মধ্যে আরো আলোচনা আছে, এগুলো পরে আমি শেখাবো, আপনি টেনশন নিয়েন না। শুধু ডাব্লিউএস কোশ্চেন করতে গিয়ে যা যা লাগবে আমি এখন সেগুলো আলোচনা করছি। ওকে, তাহলে এগুলো একটু আমরা মনে রাখবো। এখন আসেন, এগুলোর অর্থগুলো জানতে হবে, এগুলো অর্থ না জানলে আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারবো না। হ্যাঁ, দেখেন, হোয়াটের অর্থ হচ্ছে, এক কথায় হচ্ছে কি, হোয়াটের বাংলা হচ্ছে কি, বা আপনি বলতে কোনটি, দুইটাই বলতে পারেন। আবার হোয়ার মানে হচ্ছে কি, কোথায়, হোয়েন মানে হচ্ছে কখন, হাউ মানে হচ্ছে কেমন, হাউ শব্দের অর্থ কেমন। আবার হাউ এর আরেকটা অর্থ আছে, হচ্ছে কিভাবে, দুইটাই হয়, কেমনও হয় কিভাবে হয়, হাউ দিয়ে দুইটাই হয়। কেমন আছেন বা তুমি কিভাবে এটি করেছো, দুইটা প্রশ্নই আমাদের করতে হয় এই হাউ দিয়ে। হাউ অর্থ কেমন, হাউ অর্থ কিভাবে। হু এর বাংলা হচ্ছে কে অথবা কারা, কে বা কারা। হুমের অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে, হোজ মানে হচ্ছে কার বা কাদের। তবে মনে রাখতে হবে হোজের পরে অবশ্যই
হোজের পরে অবশ্যই একটা কি থাকবে, নাউন থাকবে, কারণ এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটার পরে অবশ্যই কোনো একটা নাউন আমাদেরকে দিতে হবে, নাউন ছাড়া আমরা প্রশ্ন করতে পারবো না। যদি আমরা প্রশ্ন করি তাহলে হবে না, অবশ্যই হোজের পরে আমাদের একটা নাউন রাখতে হবে। হুইচের পরেও আমরা দেখি যে হুইচের পরেও নর্মালি একটা নাউন থাকে। হুইচ কালার, কোন রংটি, এটাকে আমরা বলতে পারি কোন, কোন রংটি, কোন রংটি। আর হোজের অর্থগুলো হয় যেমন হোজ নেম, কার নাম, হোজ ফ্যান, কার কলম, হ্যাঁ, হোজ হাউস, কাদের বাড়ি। হোজের পরে নাউন থাকে, হুইচের পরেও নাউন থাকে। এবং যদি বলি হুইচ ক্লাস, তাহলে কোন ক্লাস, হ্যাঁ, এরকম বোঝে আর কি। অর্থাৎ কোন কথাটি আসে বা কোনটি কথাটি আসে, এটা হচ্ছে হুইচের মূল বিষয় আর কি। আর হোয়াইয়ের বাংলা হচ্ছে কেন, কেন, এক কথায় কেন। আর এইটা হচ্ছে বেসিক, এই যে এখন যে আলোচনাটা করলাম এই অর্থগুলো জানতে হবে। তবে ওই যে বললাম যে আমরা অনেক ডাব্লিউএস কোশ্চেন এগুলো দিয়ে আবার বানাইতে পারি। কিরকম বানাইতে পারি এটা একটু দেখেন। হাউ এর পরে না, আপনি হাউ এর পরে হচ্ছে, একটু সময় দিবেন, দেখেন হাউ এর পরে আপনি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অ্যাড করে আপনি অনেক ডাব্লিউএস ওয়ার্ড আপনি নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। ডাব্লিউএস ওয়ার্ড আপনি নিজে তৈরি, হাউ এবং হাউ এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব লাগানো যায়। যেমন দেখেন আমি বলতে পারি যে হাউ ওফেন, ওফেন একটা অ্যাডভার্ব, হাউ ওফেন মানে হচ্ছে কতদিন পর পর, কতদিন, মানে এখানে কতদিন বলা যায় না আসলে, মানে হাউ অফেন বলতে যে মানে তুমি কখন কখন এই কাজটি করো, হাউ অফেন ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন কখন যাও, মানে কখন কখন যাও, প্রায় প্রায় যাই। এই প্রশ্নটা হাউ অফেন দিয়ে আমি করতে পারি। তাহলে হাউ এর সাথে আমি অফেন লাগিয়ে নিলাম। যেমন বলতে পারি হাউ স্মল, যেমন হাউ টায়ার্ড আর ইউ, তুমি কত ক্লান্ত বা তুমি কেমন ক্লান্ত, হাউ টায়ার্ড আর ইউ, তুমি কেমন ক্লান্ত। তাহলে হাউ এর পরে আমি এখানে একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাড করে আমি একটা ডাব্লিউএস কোশ্চেন কি করে নিয়েছি, আমি তৈরি করে নিয়েছি। আপনি যদি বলতে চান যে হাউ মেনি, হাউ মেনি মানে কত, হাউ মেনি পেন্স, কতগুলো কলম, ডু ইউ ওয়ান্ট, তুমি চাও, কতগুলো কলম তুমি চাও, হাউ মেনি পেন্স, তুমি কতগুলো কলম চাও। এই যে হাউ এর পরে দেখেন আমি একটা অ্যাডজেক্টিভ দিলাম, তারপরে একটা নাউন যুক্ত করে আমি একটা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করে নিলাম। সাধারণত এই আমরা যেটা করতে পারবো, হাউ এর পরে আমরা হুইচের পরে, হোজের পরে, হোয়াটের পরে, এগুলোর পরে আমরা নর্মালি বিভিন্ন রকমের শব্দ লাগিয়ে, বিশেষ করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা নাউন লাগিয়ে আমরা অনেক অনেক ডাব্লিউএস কোশ্চেন নিজেরা দরকার অনুযায়ী তৈরি করে নেব। আমাদের যখন যেটা দরকার হবে অর্থের দিক থেকে, ডাব্লিউএস কোশ্চেন যখন করতে যাব অর্থের দিক থেকে আমাদের যেটা দরকার হবে আমরা সেভাবে বানিয়ে কি করব, আমরা প্রশ্নগুলি বানিয়ে তারপর আমরা সেই প্রশ্নটা আমরা লিখবো, ঠিক আছে, খাতার মধ্যে। তো এইগুলোর আরো অনেক প্র্যাকটিস হবে সামনে, টেনশনে কিছু নাই। আমি শুধুমাত্র বেসিক কনসেপ্টটা দিলাম যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো কিভাবে কাজ করে। সামনে এগুলো আমাদের যখন যেখানে দরকার হবে আমি এগুলো লিখে দেবো একটা একটা করে পর্যন্ত। আর আমি অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন আপনাদের ক্লাসে করাবো, আমি প্র্যাকটিস শিট দিব, তারপর আমি ক্লাসে সলভ করে দেবো, দেখবেন মাথা একদম গেঁথে যাবে, টেনশন করার কিছু নাই। বাট এই অংশগুলি একটু ট্রিকি আছে। এই যে এখানে আমি যেগুলো বললাম যে এখানে এই সাবজেক্ট অবজেক্টের কথা বললাম, হ্যাঁ, তো এইটা একটু ভালো করে পড়বেন এবং তারপরে এগুলো অর্থগুলি ভালো করে পড়বেন। এবং এই যে বললাম যে এদের সাথে ডাব্লিউএস ওয়ার্ড মানে শব্দ যোগ করে আবার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়, এগুলো একটু মাথায় রাখবেন। তাহলে যেটা হবে আমরা যখন কাজগুলো করতে যাব আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এখন আসেন ডাব্লিউএস কোশ্চেন একটা বেসিক বিষয় বোঝায়, শোনেন। আমরা একটু আগে একটা প্রশ্ন দেখলাম, ধরেন আমি যদি বলি যে রাহাত 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 গেটস আপ অ্যাট 6 AM, রাহাত সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। রাহাত গেটস আপ অ্যাট 6 AM, রাহাত 6টার সময় ঘুম থেকে ওঠে, দ্যাটস গুড। আমরা এটাকে একটা যদি ইয়েস নো কোশ্চেন বানাই, ইয়েস নো কোশ্চেন যদি আমরা বানাই, এটার ইয়েস নো কোশ্চেনটা হবে এমন যে ডাজ রাহাত গেট আপ অ্যাট 6 AM, যে রাহাত কি সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে, রাহাত কি সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। ডাজ রাহাত গেট আপ অ্যাট 6 AM, কি করেছি এখানে এস ছিল বলে ডাজ লিখেছি,
এই যে সাবজেক্টের আগে যে অক্সিলারি ভার্ব দিলাম, এখন কিন্তু এটা একটা ইয়েস নো কোশ্চেন হয়ে গেছে, এটা একটা ইয়েস নো কোশ্চেন হয়ে গেছে। মনে রাখবেন এই যে ইয়েস নো কোশ্চেনটা আমি কপি করে নিলাম, এই ইয়েস নো কোশ্চেনটার আগে, এই ইয়েস নো কোশ্চেনটার আগে এই জায়গাতে যদি আপনি একটা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করেন, ডাব্লিউএস ওয়ার্ড যদি যুক্ত করেন, তাহলে এটা একটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে, ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। যেমন দেখেন আমি লিখতে পারি, আমি এইটার আগে, এই ডাজের আগে আমি এখানে লিখলাম হোয়াই। কেন হোয়াই ডাজ রাহাত গেট আপ এট 6 AM? রাহাত কেন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে? কেন উঠে? এই যে আমি কেন উঠে প্রশ্ন করে ফেললাম, এখন কিন্তু রাহাতের একটা উত্তর দিবে, রাহাত একটা উত্তর দিবে। বা আমি যদি চাই যে না আমি হোয়েন দিয়ে, হোয়াই দিয়ে লিখবো না, আমি হোয়েন দিয়ে লিখবো, আমি লিখতে পারি যে হোয়েন ডাজ রাহাত গেট আপ এট 6 AM? এখন হোয়েন ডাজ রাহাত গেট আপ এট 6 AM আর বলা যাবে না, কারণ এইটা তো হচ্ছে উত্তর, এই 6 AM টা এটা হচ্ছে রাহাতের এই প্রশ্নের উত্তর। উত্তর কখনো প্রশ্নে রাখা যায় না, যে উত্তরটা বাদ দিয়ে দিতে হবে। আমি প্রশ্ন করব হোয়েন ডাজ রাহাত গেট আপ? রাহাত কখন উঠে? প্রশ্ন মানে উত্তর আসবে এট 6 AM, সকাল 6টায় উঠে। ঠিক আছে, আমি যখন প্রশ্ন করব সে প্রশ্নের উত্তরটা আবার সেই প্রশ্নের মধ্যে যদি রেখে দিই, তাহলে সে প্রশ্ন হবে, পাগল বলবে। প্রশ্ন করলে প্রশ্ন উত্তর তো আর সেখানে রাখা যাবে না। এই জন্য আমরা যখন এরকমের যেই জিনিসটা দিয়ে প্রশ্ন করছি তার উত্তরটা যদি দেখি যে সেন্টেন্সের মধ্যে আছে, তাহলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, এটাকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিব। প্রশ্ন হবে হোয়েন ডাজ রাহাত গেট আপ? রাহাত কখন ঘুম থেকে উঠে? উত্তর আসবে এট 6 AM, সকাল 6টায় উঠে। ঠিক আছে, এই হলো ডাব্লিউএস কোশ্চেন পড়ার কৌশল। তো আপনি যদি মনোযোগ দেন একটু, আমরা একটা ইয়েস নো কোশ্চেনের সাথে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করলেই আমাদের একটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে যায়। আমাদের একটা ইয়েস নো কোশ্চেনের বৈশিষ্ট্য কি? ইয়েস নো কোশ্চেনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন কোন একটা ইয়েস নো কোশ্চেন বানাতে চাই, আমরা যখন কোন একটা ডাব্লিউএস কোশ্চেন বানাতে চাই, তখন ইয়েস নো কোশ্চেন যখন বানাই, তখন একটা অক্সিলারি ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে, তারপরে ধরেন যে বাক্যের সব শেষে একটা কোশ্চেন মার্ক থাকে। এটা হচ্ছে আমাদের একটা ইয়েস নো কোশ্চেন করার বৈশিষ্ট্য। ইয়েস নো কোশ্চেনের বৈশিষ্ট্য হচ্ছে এইটা। এখন এইটাকে ডাব্লিউএস কোশ্চেন বানানোর কৌশল হচ্ছে যে ইয়েস নো কোশ্চেনটা ইয়েস নো কোশ্চেনের মতোই থাকবে, শুধু এইটার সামনে কি করব, আমরা যদি একটা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করে দেই, যদি এটার সামনে আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করে দেই, তাহলে সেটা হয়ে যাবে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন তার মানে ইয়েস নো কোশ্চেনের মধ্যে থাকে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, আর ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে থাকে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এবং তার আগে একটা ডাব্লিউএস ওয়ার্ড। এই ছাড়া ডাব্লিউএস কোশ্চেন হবে না। এতটুকু কি বুঝেছেন বলেন তো? এতটুকু সবাই ক্লিয়ার আছি? কোনো প্রশ্ন আছে? শোনেন, যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকেন, এবার ডাব্লিউএস কোশ্চেনের আরেকটা টাইপ দেখাবো। হ্যাঁ, আরেকটা টাইপ, হ্যাঁ এইটা বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে, এটা বেশি ইম্পর্টেন্ট। একটা এক্সেপশন আছে ডাব্লিউএস কোশ্চেন, একটা এক্সেপশন আছে ডাব্লিউএস কোশ্চেনের, একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি জানেন? আমরা তো একটু আগে দেখলাম যে ডাব্লিউএস কোশ্চেন হতে গেলে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে ডাব্লিউএস ওয়ার্ড থাকে। কিন্তু এক ধরনের ডাব্লিউএস কোশ্চেন আছে যে ডাব্লিউএস কোশ্চেন গুলোর ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্বের দরকার হয় না, কোনো অক্সিলারি ভার্বের দরকার হয় না, ডু ডাজ ডিড এর দরকার হয় না, কিচ্ছু করতে হয় না। কখন সেটা হয় দেখেন, আমি লিখলাম কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি। এখন আমি প্রশ্ন করতে চাই কে আমাদের জাতীয় কবি? কে আমাদের জাতীয় কবি যদি আমি বলি, দেখেন উত্তর কি? উত্তর হচ্ছে নজরুল। নজরুল আমাদের জাতীয় কবি। তাহলে এই উত্তরটা তো আর প্রশ্নে রাখা যাবে না। আপনি যদি কখনো দেখেন যে প্রশ্ন করার সময় এই সাবজেক্টটাকেই বাদ দিয়ে দিতে হবে, সাবজেক্টটাই আর প্রশ্নে রাখা যাবে না, সাবজেক্টটা রাখা পসিবল না, কারণ এই সাবজেক্টই উত্তর, প্রশ্নের উত্তর হচ্ছে সাবজেক্টটাই। যদি এরকমটা হয়, সেই জায়গাতে আপনাদের কি করতে হবে, এই নামের পরিবর্তে সেখানে হু লিখতে হয়, নাম হলে হু লিখতে হয়। হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, যে আমাদের জাতীয় কবি কে? হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবি কে? যখন আপনি দেখবেন যে এই নামের পরিবর্তে আমাকে হু লিখতে হচ্ছে, তখন তো এই সাবজেক্টটাই বাদ চলে যাচ্ছে। তো আপনি এই অক্সিলারি ভার্বটা কার আগে আনবেন? এই সাবজেক্টে যদি না থাকে, কার আগে আপনি হচ্ছে এখানে অক্সিলারি ভার্বটা আনবেন? তো আনার সুযোগ নাই। তো যখন আপনি দেখবেন যে এরকম সাবজেক্টের বাক্য থেকে বাদ দিতে হচ্ছে, তখন কোন অক্সিলারি ভার্ব, ডু ডাজ ডিড কিচ্ছু আপনাকে করতে হবে না, কিচ্ছু না। শুধুমাত্র কি করতে হবে? হু লিখে দিয়ে বাক্যটা শেষ করে ফেলতে হবে, তাহলে প্রশ্ন হয়ে যাবে। যেমন আরেকটা বাক্য দেখেন,
আমি লিখতে পারি যে আমি লিখলাম যে জেনি 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 রিসাইটস দ্য হোলি কোরআন, রিসাইট দ্য হোলি কোরআন, যে জেনি হচ্ছে কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, তো এখন এই যে এখানে কে কোরআন শরীফ পড়ে আমি লিখতে চাই, তাহলে তো আমাকে জেনিকে বাদ দিতে হবে। কে কোরআন শরীফ পড়তে যায় বলে আমাকে জেনিকে বাক্য থেকে বাদ দিতে হবে, জেনি আমি বলতে পারবো না। তখন আমার প্রশ্নটা হবে এমন, শুধুমাত্র আমি লিখবো যে হু রিসাইটস দ্য হোলি কোরআন, যে কে পবিত্র কোরআন পড়ে, কে পড়ে, কে আবৃত্তি করে, কে পড়ে। জেনি বাদ দিয়েছি, যখন সাবজেক্টই বাদ দিয়ে দিলাম তখন আমি কার আগে অক্সিলারি ভার্ব লিখবো, কার আগে আমি ডাজ লিখবো, কোনো ডু ডাজ ডিড কিচ্ছু লাগবে না। তার মানে বাক্য থেকে যদি সাবজেক্ট বাদ দেই তাহলে কোনো ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব সামনে আনার কোনো কাজ নেই, শুধু হু বসাই দিলে হয়ে যাবে। আবার যদি ব্যক্তি না হয়ে অন্য কিছু হয়, যেমন আমি যদি লিখি যে দ্য ফ্যান ইজ এক্সপেন্সিভ, যে কলমটি অনেক দামি। এখন আমি জানতে চাচ্ছি কি দামি, তাহলে আমাদের লিখতে হবে হোয়াট ইজ এক্সপেন্সিভ, হোয়াট ইজ এক্সপেন্সিভ, কি দামি, কোন জিনিসটি দামি, হোয়াট ইজ এক্সপেন্সিভ, কোন জিনিসটি দামি। উত্তর আসবে দা পেন। দেখেন এই দা পেন হচ্ছে আমাদের উত্তর। তো যখন আপনি দেখবেন যে কোন একটা সাবজেক্ট যেটাকে বাক্য থেকে বাদ দিতে হবে, এটা যদি বস্তুবাচক হয়, কোনো বস্তু বা কোনো জিনিস হয়, কোনো প্রাণী হয়, তখন হোয়াট লিখবেন, তখন শুধু সাবজেক্টটার জায়গায় হোয়াট লিখে দিবেন, হয়ে যাবে। আর যদি দেখেন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তিটা বাদ যাবে, তখন ব্যক্তির পরিবর্তে হু লিখবেন, আর বাকি সব ঠিক থাকবে, তাহলে প্রশ্ন হয়ে যাবে। এটাই হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের সেকেন্ড টাইপ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা আসেই। হ্যাঁ, 2021 সালে যেই পরীক্ষাটা আসছে, 2021 সালে পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। তো মানে প্রশ্ন কি হবে, তখন রবীন্দ্রনাথ হু বসেছিল, যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ, যে নোবেল প্রাইজ প্রথমে কোন ইন্ডিয়ান হচ্ছে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে, আচ্ছা নীলদীপ ভাই, থার্ড পারসন সিঙ্গুলার টিঙ্গুলারে কোনো কিছু চিন্তা করতে হবে না। যখন সাবজেক্ট উঠে যাবে তখন আপনি শুধু সাবজেক্ট তুলে হু লিখবেন, আর যা আছে সব সেম থাকবে। যদি সাবজেক্টের জায়গায় কোনো বস্তুবাচক থাকে শুধু হোয়াট লিখবেন, আর সব ঠিক থাকবে, আর কিচ্ছু করতে হবে না। একমাত্র যখন বাক্যের সাবজেক্টটা বাক্যে বসে আছে, সাবজেক্টটাকে আমরা বাদ দিতে পারছি না, ওই সাবজেক্টটা বাক্যে ওই জায়গাতেই আছে, তখন আপনি ওই সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব আনবেন, ডু ডাজ ডিড দিবেন, তখন আপনাকে ওই বিষয়গুলো ভাবতে হবে। কিন্তু যখন সাবজেক্টই রাখতে পারছি না, সাবজেক্টে আমার উত্তর, সাবজেক্টটাকে বাদ দিতে হবে, তখন কোনো ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব সামনে আনার কোনো প্যারা নাই, যেইভাবে আছে সেভাবে থাকবে। বুঝেছেন কথা? আশা করি কারো কোনো প্রশ্ন নাই এই পর্যন্ত। তো আমরা এগুলি বাসায় একটু মানে চেষ্টা করব খুব ভালো করে এগুলি যেন আমরা একটু প্র্যাকটিস করতে পারি। মানে প্র্যাকটিস করা বলতে হচ্ছে এগুলো শুধুমাত্র ক্লাসে, মানে ক্লাসে পড়াটা খুব ভালোভাবে পড়বেন। আগামী ক্লাসে আমি হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো, তারপরে আপনাদেরকে বাসায় একটা হোমওয়ার্ক করতে দেবো। ঠিক আছে, বাসায় তারপরে আপনাদেরকে হোমওয়ার্ক করতে দেবো। তো আপনারা সুন্দরভাবে আজকের ক্লাসটি শেষ করবেন। আমরা আশা করি যে আমরা ডাব্লিউএস কোশ্চেন খুব ভালো করে তৈরি করতে পারবো। হ্যাঁ, সামনে। তবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার আগে আপনাদেরকে হচ্ছে পার্ট অফ স্পিচের উপরে হালকা করে একটা ক্লাস হবে, কারণ আপনাদের নাউন চিনতে হবে, প্রোনাউন চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে, অ্যাডভার্ব চিনতে হবে। প্রশ্ন করতে গেলে এগুলো একটু জানতে হয়, এগুলো না জানলে আপনি এক্স্যাক্টলি প্রশ্ন করতে পারবেন না। তো পার্ট অফ স্পিচের উপরে আমরা হালকা কিছু জিনিস আমরা একটু দেখবো। আমি হচ্ছে যেটা বলি যে আমাদের যেই চাকরির পরীক্ষার যে কোর্স হয়, হ্যাঁ, চাকরির পরীক্ষার কোর্সের মধ্যে আমি শুধুমাত্র পার্ট অফ স্পিচে পড়াই প্রায় 30 থেকে 40 ঘন্টা, মানে 30 থেকে 40 ঘন্টা, 30-40 ঘন্টা হচ্ছে শুধু পার্ট অফ স্পিচের উপরে ক্লাস হয়। 30-40টা ক্লাস হয় শুধু পার্ট অফ স্পিচের উপরে। এত কিছু জানার আছে, অনেক কিছু আছে জানার মতো। আমরা ওই যে সবাই মনে করি যে নাউন মনে হয়ে গেল পড়লে নাউন পড়া হয়ে যায়, হ্যাঁ, নাউন একটু মুখস্থ করলে একটু চিনে নাউন কত প্রকার, না, এরকম না, অনেক ডিফিকাল্ট কিছু আছে। তো আমাদের তো এই মানে কম্পালসারি ইংলিশ এগুলো লাগবে না, এই জায়গাটা আমরা আপাতত একটু শর্ট করে শিখবো।
আমাদের কম্পালসারি ইংলিশের জন্য যতটা দরকার তার চেয়ে একটু বেশি শিখবো। অনেক বেশি এখন আলোচনা করা যাবে না, কারণ আর এত কিছু আপনারা এখন এই মুহূর্তে নিতেও পারবেন না। আর ততটা নিতে গেলে আমাদের কোর্স শেষ হইতে প্রায় মানে 7-8 মাস লাগবে। এই জন্য কম্পালসারি ইংলিশে এত কিছু রাখি নাই, হ্যাঁ, এত কিছু রাখি নাই। বাট আমরা বেসিকটা একটু মাথায় নিব, তার চেয়ে একটু বেশি জানবো, যাতে করে আমরা যখন ওই ক্লাসে বিভিন্ন গ্রামার আইটেম নিয়ে কথা বলবো তখন যেন ওই ভুলগুলো আমরা যেন বুঝতে পারি, যেন আমাদের রুল মুখস্থ করতে না হয়, চিনে দেখে যেন চিনতে পারি যে হ্যাঁ এখানে এই কারণে এরকমটা ঘটছে, আমরা একটু ধারণা নিব। তো আগামী ক্লাস থেকে আপনাদের হচ্ছে আমি একটু পার্ট অফ স্পিচের ধারণা দিব, এবং এই ধারণাটা হবে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য, ডাব্লিউএস কোশ্চেনটা যেন সুন্দরভাবে করতে পারি, আর ইংলিশের বেসিকটা যেন মাথায় সেট হয়, এই জন্য আমরা শিখবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আজকে আর ক্লাস আর বড় করব না, আপনারা এই পর্যন্ত শেষ করেন ভালোভাবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আবার আলোচনা শুরু হবে। হ্যাঁ, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরও আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আমি ক্লাস নোটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে, আপনারা একটু নোট করে নিন সুন্দর করে। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি। আগামী ক্লাসে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। ও আপনাদের এই লাস্ট একটা তথ্য একটু বলে দিতে হবে। হ্যাঁ, আপনাদের হচ্ছে কালকে তো হচ্ছে গিয়ে সোমবার। হ্যাঁ, আমি আপনাদের কালকে ক্লাস নিব। হ্যাঁ, কালকে রাতে সোমবার কালকে ক্লাস হবে, কারণ আমি একটা বিশেষ দরকারে আমি একটু মঙ্গলবার আমার গ্রামের বাড়ি যাচ্ছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর। হ্যাঁ, আমি মঙ্গলবার একটু গাজীপুর যাচ্ছি। তো আমি হয়তো বা ফিরতে পারবো, ঢাকা ফিরবো হয়তো বা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন মেবি আমার লেগে যাবে আমার কাজটি সবকিছু শেষ হতে, পারিবারিক দরকার আছে। তো আমি যদি যদি শুক্রবার চলে আসতে পারি, তাহলে শুক্রবার থেকে আমি আপনাদের ক্লাস স্টার্ট করব। আর যদি শুক্রবার না আসতে পারি, তাহলে শনিবার থেকে আবার শুরু করব। তাহলে ওই আমাদের শনিবারে তো ক্লাস বন্ধ থাকে, কিন্তু যেহেতু এখানে ক্লাস আমি একটু গ্যাপ দিব, তাহলে আগামী শনিবার বন্ধ রাখবো না, শনিবারও ক্লাস হবে। হ্যাঁ, তো আপনাদের সোমবার কালকে ক্লাস হচ্ছে। নেক্সট ক্লাস কবে হবে আশা করি শুক্র বা শনিবার থেকে ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ। তবে আমি জানাবো যে আপনাদের ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে। তো কালকে ক্লাসে জয়েন করবেন আর পড়াটা আজকে শেষ করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে একটু এগিয়ে থাকবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ আপু পড়াই, তবে মানে স্পোকেন ইংলিশ করে আমার আমি আমার যে বাসা আছে, আমার বাসায় হচ্ছে আমি এই এলাকার আমার যে লোকাল স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি স্পোকেন ইংলিশ শেখাই। হ্যাঁ, আচ্ছা, তো ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।